লাল বেনারসি শাড়ি পরে বউ সেজে রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে এক রমণী। হঠাৎ করে একটা গাড়ির ধাক্কায় বেহুশ হয়ে যায়। স্যার, মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি। তবে ডাক্তার রহিম ম্যাম বলেছেন খুব তাড়াতাড়ি জ্ঞান ফেরার সম্ভাবনা আছে। আপনি একটু বসেন। অনেক সময় থেকে এভাবে দাঁড়িয়ে আছেন। আর বলতে না দিয়ে হাতটা বাড়িয়ে চুপ করতে বলে। ভ্রুতে আঙ্গুল দিয়ে হালকা উঁচু করে বলে ওঠে, মেয়েটার জ্ঞান ফিরেই আমাকে কল করবে। আর সাথে সাথে হাসপাতালের ডাক্তার নার্সরা সবাই হ্যাঁ বলে ওঠে। আদিল সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটা ধরে। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসে কাজ ভেদ করে শুয়ে থাকা অচেতন মেয়েটার দিকে তাকায়। কিন্তু এবারও মেয়েটাকে দেখা হলো না। এলোমেলো চুলে মেয়েটার মাথাটা অপর দিকে ঘুরে শুয়ে আছে। হাতে তার স্যালাইন আর রক্তের নল, গায়ে তার সাদা চাদর জড়ানো। আদেল বিরক্তিমার্খা মুখ করে হাঁটা ধরে আবার। 3 ঘন্টা আগের কথা মাথায় আসতেই তার মেজাজ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। 3 ঘন্টা আগের ঘটনা। আহনাব চৌধুরী আদিল, মিরাজ চৌধুরীর বড় ছেলে আদিলরা 2 ভাই, এক বোন। আদনান আর বোন মিলি। বাবা নাম করা ডাক্তার আদিলের। বাবারা 2 ভাই বোন, একজন ডাক্তার আর একজন নামকরা বিজনেসম্যান। এক কথায় চৌধুরী পরিবার সবার কাছে পরিচিত। তার ছোট চাচার 2 ছেলে মেয়ে, এক ছেলে রোহান আর মেয়ে আরোহী। এই যুগে তারা সবাই জয়েন্ট ফ্যামিলি থাকে। আদিল পেশা একজন হার্ট সার্জন, ডাক্তার সাথে নামকরা বিজনেসম্যান। দুটো মিলে বিশাল নাম ডাক্তার। এত কম বয়সে এত নাম চোখে লাগার মতো। সবই ঠিকঠাক, কিন্তু জেদ, রাগ আর রকচটা টাইপের স্বভাব। প্রচণ্ড কম কথার মানুষ। একদম কথা বলে না বললেই হয়। সবাই তাকে ভদ্র বলেই জানে। বইয়ের মাঝে মুখ গুজে থাকা ছেলে সে। আদিল হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তার গাড়ির সামনে হঠাৎ একটা মেয়ে এসে ধাক্কা খায়। আদিল গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে দিয়ে দেখে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটিকে দেখার আগেই কোলে তুলে গাড়িতে বসিয়ে গাড়ির সিট বেল্ট লাগিয়ে দেয় মেয়েটিকে। তারপর ড্রাইভ করে নিজেদের হাসপাতালে নিয়ে যায়। পাশে মেয়েটির দিকে তাকিয়ে দেখতে পায় এলোমেলো চুলের কারণে আর এক সাইডে রক্তের কারণে সে ভালোভাবে মেয়েটিকে দেখার আগে কোলে তুলে হাঁটা দেয়, হাসপাতালের ভেতর প্রবেশ করে। আদিল আগে থেকে বুঝতে পারে ব্যথাটা ভালোই পেয়েছে মেয়েটা। সে যদি একটু বেখেয়ালিভাবে গাড়ি না চালাতো তাহলে এমনটা হইতো না। তাই নিজের ভুলের জন্য মেয়েটার ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। কিন্তু কেন যেন তার এক নজর মেয়েটাকে দেখার ইচ্ছে হয়। তাই সে আবার আসবে বলে ঠিক করে। এখন বাসায় না গেলে তার মা তাকে আস্ত রাখবে না। আস্তে আস্তে টিপ টিপ চোখে চারিদিকে তাকিয়ে এক ভিন্নতা পরিবেশের সাথে আলাপ হয় ঈশিতার। ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে সে হাসপাতালে আছে। হাতে তার রক্তের নল আর এক হাতে স্যালাইনের নল। হঠাৎ মনে করতে থাকে তার সাথে ঠিক কি হয়েছে। ঈশিতা মির্জা বাবা মায়ের একমাত্র মেয়ে। কিন্তু যখন তার বয়স মাত্র 2 বছর তখন তার মার ক্যান্সার ধরা পড়ে। তার কিছুদিন পরে মারা যায় তার মা। ছোট ঈশিতা তখন কিছুই বুঝতো না। অবুঝ ঈশিতার তখন মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য কান্না করত। কিছুদিন পরে ঈশিতার বাবা আরিফ মির্জা আবার একটা বিয়ে করে। তারপর থেকেই ঈশিতার সৎ মায়ের অত্যাচার শুরু হয়। ঈশিতার সৎ মায়ের আগের ঘরে মেয়ে আছে একটা, নাম নীলা। আর তার বাবার সাথে বিয়ে হওয়ার পর একটা ছেলে হয়েছে। সে একমাত্র ওকে ভালোবাসে। তার সৎ মা যখন তাকে মারতে আসে তখন ছোট মাহির তার মার থেকে বোনকে বাঁচায়। ঈশিতার বাবাও ঈশিতার সৎ মায়ের উপরে কথা বলতে পারে না। যা বলে সব শুনিয়ে ঈশিতার সাথে তেমন একটা কথা বলে না। আর আজ তার সৎমা তাকে না জানিয়ে হঠাৎ বিয়ে ঠিক করে। একটা গুন্ডা মাস্তানের সাথে বিয়ে দিতে চাইছিল, কিন্তু তার বাবা আলাদা একটা রুমে মেয়েকে নিয়ে বলে, আরিফ, দেখো মা, আমি তোর বাবা হয়ে আজ পর্যন্ত কিছু করতে পারিনি তোর সৎ মায়ের ভয়ে। কিন্তু তুই তো আমার সন্তান, তোর জীবনটা আমি আর নষ্ট হতে দিব না। তুই এখান থেকে পালিয়ে যা মা। ঈশিতা, কিন্তু বাবা, মা তো তোমার উপরে টর্চার করবে আমি পালিয়ে গেলে। আমি বিয়েটা করব। আরিফ, হালিমা জানতে পারবে না। তুই এখান থেকে এখন পালিয়ে যা মা। আমি তোর কিছু টাকা দিচ্ছি আর একটা ঠিকানা দিচ্ছি, তুই সেইখানে যা, তোর মামার বাড়ি। ঈশিতা, মামার বাড়ি? কিন্তু বাবা, তুমি তো বলেছিলে মায়ের কেউ নেই, মা এতিম তাহলে? ঈশিতাকে থামিয়ে দিয়ে আরিফ মির্জা বলে ওঠেন, ওই সব জানতে পারবি তুই। ওই ডায়েরিটার সাথে করে নিয়ে যা, আর পড়লে বুঝতে পারবি সব। এখন যা, তাড়াতাড়ি, তোর মা আসলে সর্বনাশ হয়ে যাবে। ঈশিতা তার বাবার থেকে বিদায় নিয়ে চলে যায় তার বাবার দেওয়া ঠিকানায়। ঈশিতার জ্ঞান ফেরার কথা শুনে আদিল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে ঈশিতা যেই কেবিনে আসে সেইখানে যায়। কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে লক্ষ্য করতে দেখতে পারে কালো মাস্ক পরিহিত একজন তার দিকে এগিয়ে আসে। ঈশিতা ঘাবড়ে যাওয়া চাহনিতে তার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি এখানে কেন? আর কে আনছে? আদিল এবার ঈশিতার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে গায়ের রং উজ্জ্বল ফর্সা,
চোখ দুটো টানা টানা, মাথার ব্যান্ডেজের ওপর দিয়ে আবদ্ধ চুলগুলো ক্রমশ উড়াউড়ি করছে। আর মেয়েটা বিরক্ত নিয়ে কোমল হাতে তা সরিয়ে দিচ্ছে। মেয়েটাকে এভাবে স্ক্যানিং করে দেখার পর আদিল নিজের ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করে। সে মোটেও মেয়েদের দেখার ছেলে না। আদিল কিছু বলছে না দেখে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা এবার চেঁচিয়ে মাথা ঝাঁকি দিয়ে ওঠে। আদিল তার মুখের মাস্কটি খুলে ঈশিতাকে বলে ওঠে, এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? ঈশিতা, আপনি কে? আর আমাকে কেন আনছেন হসপিটালে? আদিল, আমি আহনাব চৌধুরী আদিল। আর এই হাসপাতালটা আমাদের। আমি পেশায় একজন ডাক্তার। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথে আমার গাড়ির সামনে আচমকা তুমি চলে আসো। গাড়ির ধাক্কা খেয়ে তোমার মাথায় তুমি চোট পাও, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাও। তখন আমি তোমাকে আমাদের হাসপাতালে এনে ট্রিটমেন্ট করাই। ঈশিতা, ধন্যবাদ আপনাকে আমায় হেল্প করার জন্য। আদিল, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তোমার বাসার অ্যাড্রেস দাও, তোমাকে আমি তোমার বাসায় দিয়ে আসি। আদিলের কথা শুনে বলে ওঠে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আদিল, দেখো, হেয়ালি না করে বলো কই বাসা তোমার। ঈশিতা এবার আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই সে পায় না। আদিল হাতঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আবার ঈশিতার দিকে বিরক্তিতে ভ্রু জোড়া কুঁচকে বলে, কি সমস্যা তোমার? ঈশিতা তখন সব বলে আদিলকে, যে তার সাথে ঠিক কি কি হয়েছে। আর চাইলেও সে এখন বাড়িতে ফিরে যেতে পারবে না, কারণ তার বাড়ি এখান থেকে অনেক দূরে। আর যদিও বা বাড়িতে ফিরে যায়, তাহলে তার সৎমা তাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। ওই শয়তান গুন্ডা মাস্তানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে তার সাথে বিয়ে দিবে বলে। আদিল সব শুনে রাগে তার চোখ মুখ লাল আভা ধারণ করেছে। নিজের রাগ কন্ট্রোল করতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি করে একটা মানুষ পারে নিজের সন্তান না বলে এভাবে জীবনের রিস্ক নিয়ে একটা কুলাঙ্কারের সাথে বিয়ে দিতে চায়। আর এমন মায়াভরা মায়াবতীর সাথে ঠিক কিভাবে অত্যাচার নির্যাতন করতে পারে, তার কি একটু বুক কাঁপল না? মায়া দয় নাই? এমনই কি হয় আজকালকার মানুষ? সামান্য কিছু টাকার জন্য মেয়েটারে এভাবে বিক্রি করে দেয়, আর কিছু না ভেবে ঈশিতার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। ঈশিতা ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আবার বলে উঠল আদিল, ভয় পাওয়ার কিছু নাই, আমাকে ট্রাস্ট করতে পারো। আমার দ্বারাই তোমার কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি। এই বলেই নিজের এক হাত ঈশিতার দিকে বাড়িয়ে দিল, ইশারায় বোঝালো তার হাত ধরে উঠে আসতে। এবার আস্তে আস্তে আদিলের হাত ধরে উঠে দাঁড়িয়ে আদিলের মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আপনার বাসার ঈশিতাকে আর বলতে না দিয়ে বলে ওঠে, আমার ফ্যামিলি এমন নয়, তুমি যা ভাবছো, তুমি গিয়ে বুঝতে পারবে সবাই কেমন। এই বলে হাসপাতাল থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। দুজনে আদিল ঈশিতাকে তার গাড়িতে উঠে বসতে বলে। গাড়িতে উঠে বসতে আদিল গাড়ি চালানোয় মনোযোগ দেয় আর লুকিং গ্লাস দিয়ে মাঝে মাঝে ঈশিতাকে দেখতে থাকে। মেয়েটার চেহারা কতটা মায়ায় ভরা। ঈশিতা একদৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, এত রাতে ঢাকা শহরটাকে কত সুন্দর না লাগছে। ইস, আমি যদি রাতের ঢাকা শহরটায় হাঁটতে যাইতে পারতাম। আমার আদিলের দিকে তাকিয়ে দেখে মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে। আর ঈশিতা লক্ষ্য করে বয়স কত হতে পারে, হয়তো 25-26 নাকি আরও বেশি, ঠিক বুঝতে পারছে না। তবে তার বয়স খুব একটা বোঝা যায় না। ফর্সা গাল, নাকটা একটু লম্বা। আর তার সব থেকে আকর্ষণীয় হচ্ছে তার ঘাড়ের উপরে তিল আছে। তিলগুলো বেশি বড় না, আবার বেশি ছোট না, লম্বায় প্রায় 5 ফুট 9 কি 6 হবে। সব ঠিকঠাক, একদম দেখতে পারফেক্ট হিরোদের মতো। এসব ভাবছিল ঠিক তখনই আদিল বলে উঠল, আমাকে দেখা শেষ হলে গাড়ি থেকে নামো। আদিল যে ওরে লক্ষ্য করেছে ভেবে লজ্জায় নুয়ে পড়ে ঈশিতা। আদিল আবার বলে ওঠে, আদিল, এত লজ্জায় লাল নীল হলুদ কমলা হতে হবে না, বাড়িতে চলে আসছি আমরা। গাড়ি থেকে তুমি নামো, আমি গাড়িটা পার্কিং করে আসি। ঈশিতা ছোট্ট করে বলে, আচ্ছা, দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আর এদিকে আদিল গাড়ি গ্যারেজে রেখে এসে ঈশিতাকে নিজের সঙ্গে করে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই আদিলের মা নয়নতারা চৌধুরী আদিলের সামনে এসে আদিলের কান ধরে টেনে উঠিয়ে বলে ওঠে, আদিলের মা, বাদর ছেলে কোথাকার, এত বড় একটা কাজ করলি, আমাদেরকে তুই একটাবারও বলার প্রয়োজন মনে করলি না। বলতে বলতে পিছন থেকে ঈশিতাকে বাড়ির মধ্যে নিয়ে আসে। আদিল কিছু তার মাকে বলতে যাবে, তার আগেই তার মা তাকে থামিয়ে বলে ওঠে, আদিলের মা, এত মিষ্টি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি ভাবতেই পারিনি। আদিল যেই আবার কিছু বলতে যাবে, তার আগেই তার মা তাকে থামিয়ে দিয়ে বলল, আদিলের মা, তোর আর কোনো কথা আমি শুনতে চাই না। চৌধুরী বাড়ির বড় ছেলে তুই, আর বলা নেই ক নেই, হুট করে বিয়ে করে নিলি। তোর যে পছন্দ আছে তা আমাদের আগে বললেই তো হয়, সব মাইনে নিতাম। আদিল, মা, তুমি সব ভুল ভাব।
আবার আদিলকে কিছু বলতে না দিয়ে আদিলের মা, ঠিক, ভুল আমাকে শেখানো লাগবে না। তোর মা আমি, আমি তোকে পেটে ধরেছি। আমি জানি না তুই কেমন। এখন মিথ্যে বলে পার পেয়ে যাবি ভাবছিস? সবাই ঘুমিয়ে গেছে কখন। আমি তোর জন্য সেই কখন থেকে না ঘুমিয়ে বসে আছি। আবার একটু থেমে বলতে লাগলো, নতুন বিয়ে করে এমন মিষ্টি একটা মেয়েকে নিয়ে কিনা তুই রাস্তা রাস্তায় ঘুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলি। তোর মনে হয় আমরা মেনে নিব না? তুই ভাবতে পারলি কেমনে? তুই যা বলিস সব আবদার তো পূরণ করি আমরা, তাই বলে এভাবে বউকে নিয়ে রাস্তায় ঘুরবি? এতক্ষণ ধরে ঈশিতা সব কথাই শুনছে দুইজনের, আর মুখ চাওয়াচাই করতেছে। একবার আদিলের দিকে তো আরেকবার তার মায়ের দিকে। আদিল, মা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আদিল, মা, না, আমি তোকে একটু বিশ্বাস করি না। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। মেয়েটার অবস্থা দেখ, তোর ভয়ে চুপ করে বসে আছে। দেখে মনে হচ্ছে সারাটা দিন কিছুই খায়নি। আমি ওর জন্য কিছু রান্না করে নিয়ে আসি, তুই একটু ওর পাশে বস। আদিলের মা রান্নাঘরের দিকে যায়, আর এইদিকে আদিল দাঁতে দাঁত চেপে ঈশিতার দিকে বলে উঠল, এই মেয়ে, তুমি কেন মাকে বলো নাই যে আমাদের আসলে বিয়েটা হয়নি? ঈশিতা, আপনার মা তো আমাকে কোনো কথা বলার সুযোগই তো দিল না। আদিল, আমার মা আসলে, তাকে তুমি বুঝিয়ে বলবা, কথাটা যেন মনে থাকে। ঈশিতা, আচ্ছা। আদিল ফ্রেশ হতে চলে যায়, আর ঈশিতাকেও ফ্রেশ হয়ে আসতে বলে। ঈশিতাকে তাদের বাড়ির একটা ওয়াশরুম দেখিয়ে দেয়। আর এইদিকে আদিলের মা রান্না করে আনে তাদের দুজনের জন্য। আর ঈশিতাও ফ্রেশ হয়ে আসে তখন। ঈশিতা আসতেই আদিলের মা বলে ওঠেন, বসো মা, এখানে চুপটি করে। ঈশিতা বাধ্য মেয়ের মতো বসে পড়ে তার পাশে। আদিলের মা এক মুঠো ভাত নিয়ে ঈশিতার সামনে ধরল, আর চোখের ইশারায় বোঝায় যে খেয়ে নিতে। ঈশিতার এই প্রথমবার কেউ নিজের হাতেই খাইয়ে দিবে, ভাবতেই চোখ দিয়ে পানি বের হয়ে আসে। ঈশিতার চোখে পানি দেখে আদিলের মা বলে ওঠেন, আদিলের মা, তুমি কাঁদছো কেন? আদিলকে তোমাকে কিছু বলেছে? ঈশিতা চোখের পানি মুছে বলে উঠল, আসলে আমার তো কেউ কখনো নিজের হাতে খাইয়ে দেয়নি। এই প্রথমবার আপনি আমাকে খাইয়ে দিতে আসেন। আদিলের মা, কেন, তোমার মা বুঝি তোমাকে খাইয়ে দেয়নি? ঈশিতা, আমার মা তো অনেক আগেই মারা গেছে, যখন আমার বয়স মাত্র 2 বছর। মা কি জিনিস বোঝার আগেই আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। ঈশিতার কথাগুলো বলার সময় চোখ দিয়ে পানি ফেলতে থাকে। আদিলের মায়ের মন অনেক খারাপ হয়ে যায় যে এই মিষ্টি মেয়েটা কিনা তার মায়ের ভালোবাসা পাওয়ার আগেই হারিয়ে ফেলেছে। ঈশিতার চোখের পানি তিনি তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিয়ে বলল, আদিলের মা, ধুর পাগলি একটা, আমি বুঝি তোর মা না? এক মা গেছে তো কি হয়েছে, আমি তো আছি, নে দেখি, এবার হা কর, আমি খাই দিই তোকে। ঈশিতা কোনো কিছু না ভেবেই বলে উঠল, সত্যি কি তুমি আমার মা হবে? আদিলের মা, মাকে আবার মিথ্যা হয় বুঝি? আমি তোর মা আজ থেকে, আর তুই আমার মেয়ে মতোই থাকবি এই বাড়িতে আজ থেকে। নে, এবার তো ভাতগুলো খেয়ে নে মা। ঈশিতা এবার খুব তৃপ্তি নিয়েই খাচ্ছে তার নতুন মার কাছে। আর এদিকে আদিল সিঁড়ির উপরে দাঁড়িয়ে তার মার ঈশিতার কাণ্ড দেখে মেজাজটা তার খারাপ হয়ে যায়। সে ঈশিতাকে করতে বলেছে এক, আর সে করছে এক। আমার মা এখন নিজের মা বানিয়ে নিয়েছে, আরামে বসে বসে খাচ্ছে। আর এইদিকে আমার নিজের মাও আমার কথাই ভুলে গেছে, আমি খাইছি কিনা সেদিকে খেয়াল নেই। ঈশিতা সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আদিল তাদের দিকে তাকিয়ে বিরক্তিকর চাহনিতে দেখছে তাদের। দুজনের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয় ঈশিতা। আদিল সিঁড়ি বেয়ে নামতে নামতে তার মার উদ্দেশ্যে বলে উঠল, আদিল, বাহ, আমার নিজের মা আমাকে ভুলে গেছে। নিজের ছেলে যে খায়নি তার দিকে কোনো খেয়াল নেই তার। আদিলের মা ওর কথায় ভ্রুজোড়া কুঁচকে বলে ওঠেন, কেন, আমি তোর বউকে আজকে একটা দিন খাইয়ে দিচ্ছি বলে তোর হিংসা হচ্ছে? আমার কোনো হিংসা হচ্ছে না। আর মা, তোমাকে না বললাম আমি বিয়ে করিনি, তাহলে আমার বউ কেমনি হয়? এবার আদিল ঈশিতাকে ধমক দিয়ে বলে, তুমি সব সময় চুপ করে আছো কেন? মাকে বলতে পারছো না যে আমরা বিয়ে করিনি? আদিলের ধমক খেয়ে ভয়ে চুপসে যায়, আর আমতা আমতা করে বলে উঠল, ভালো মা, আমাদের বিয়ে হয়নি, বিশ্বাস করো। আমি ঈশিতাকে আর কিছু বলতে না দিয়ে বলে উঠলেন তিনি, আদিলে মা, আমি জানি তুই ভয় পাচ্ছিস মা, ভয় নেই, আমি থাকতে আদিল তোকে আর ধমক দিবে না। এবার আদিলের দিকে চোখ গরম করে তাকিয়ে রইল। আদিল আমতা আমতা করে বলল, মা, বি আদিলকে আর কিছু বলতে না দিয়ে বলল, চুপচাপ খেয়ে নিজের বউকে নিয়ে রুমে যা, অনেক রাত হয়ে গেছে। আদিল আর কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। তারপর সে তার রুমে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতেই তার মা তাকে বলে ওঠেন, নিজের বউকে নিয়ে যা সাথে করে, একা কই যাস? পারবো না, তোমার রুমে নিয়ে যাও। আদিলের মা, তাহলে আমি সবাইকে এখন ঘুম থেকে জাগিয়ে আনতেছি, দাঁড়া। আদিল, না না,
আমি যাচ্ছি তো, নিয়ে যাচ্ছি বলেই ঈশিতাকে বলে তার সাথে তার রুমে যাওয়ার জন্য। রুমে আসতেই আদিল দরজাটা বন্ধ করে দেয় আর আস্তে আস্তে ঈশিতার দিকে এগিয়ে যায়। আর ঈশিতা ভয়ে ঘাবড়ে যায়। আর আদিল যত এগিয়ে আসে ঈশিতার ততই যেন পিছনের দিকে যাচ্ছে। ঈশিতার পিছনে আর পিছনোর জায়গা নেই। আদিল ঈশিতাকে দেয়ালের সাথে চেপে ধরে খুব শক্ত করে আর বলে, তোমাকে আমি কি বলতে বলেছিলাম ঈশিতা? আমি তো বলেছি আপনার মাকে, কিন্তু তিনি আমার কথায় বিশ্বাস করছে না। আমার কথা কিভাবে বিশ্বাস করবে? আদিল দেখে যে ঈশিতা ব্যথা পাচ্ছে, তার হাত শক্ত করে ধরার জন্য সাথে সাথে ঈশিতাকে ছেড়ে দেয়। একটু দূরে দাঁড়িয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে তোমার শাড়ি পাল্টে আসো। ঈশিতা, আমি তো আর জামা কাপড় নিয়ে আসি নাই, তাহলে কি পর? ঈশিতাকে আর কিছু বলতে না দিয়ে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। বলেই সে তার বোন মিলির রুমে যায়। মিলির রুমে এসে ওর কিছু ড্রেস নিয়ে নিজের রুমের দিকে আসতে থাকে। রুমে এসে ড্রেসগুলো ঈশিতাকে দিয়ে বলল, যাও, তুমি এখন শাড়ি চেঞ্জ করে এই জামা কাপড়গুলো পরে আসো। এগুলো কার জামা কাপড় আপনি আনছেন? আমার বোনের। আশা করি ওর জামাগুলো তোমার গায়ে ফিট হবে। ঈশিতাকে তার ওয়াশরুম দেখিয়ে দেয় আর ঈশিতা শাড়ি চেঞ্জ করতে চলে গেল। কিছুক্ষণ পরে যখন ঈশিতা তার দেওয়া জামাগুলো পরে আসে, তখন ঈশিতার দিকে হা করে তাকিয়ে থাকে আর ভাবনার জগতে ডুবে যায়। কি অপূর্ব সুন্দর লাগছে তাকে, একদম ঠিক মায়াবতী। শর্ট হেয়ার মেয়েদের আসলে দেখতে তেমন সুন্দর লাগে না। মূলত মেয়েদের সৌন্দর্য লম্বা চুলে। যে মেয়ের চুল যত লম্বা সেই মেয়ে তত সুন্দর। ঠিক এখন যেমন আমার সামনে থাকা মায়াবতীকে দেখতে পাচ্ছে, লম্বা চুলগুলোতে তাকে ঠিক কতটা সুন্দর লাগছে। ভাবনার জগৎ থেকে বের হয়ে ঈশিতার ডাকে, আমি ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ছি, আপনি উপরে ঘুমিয়ে যান। তার কোনো দরকার হবে না, তুমি উপরে ঘুমিয়ে যাও, আমি সোফায় ঘুমাচ্ছি। প্লিজ আপনি উপরে ঘুমান, নিচে ঘুমাতে আমার কোনো অসুবিধা হবে না, আমার অভ্যাস আছে। আমারও সোফায় ঘুমাতে অসুবিধা নেই, আমার অভ্যাস আছে। বেশি কথা না বলে ঘুমিয়ে যাও। ঈশিতা আর কোনো কথা না বলে চুপচাপ খাটে উঠে শুয়ে পড়ে। আদিল রুমের লাইট অফ করে দিয়ে নিজে এসে শুয়ে পড়ে। সকালে ঈশিতার আগে আদিলের ঘুম ভেঙে যায়। আদিল ঈশিতার দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধ সকালের মিষ্টি রোদ মুখশ্রী জুড়ে ছড়িয়ে পড়েছে ঈশিতার। গভীর ঘুমে আচ্ছন্ন সে, ভারী নিঃশ্বাস টেনে নিচ্ছে। ঈশিতার ঘুমন্ত নিষ্পাপ মুখ দেখে মায়া কাজ করছে আদিলের। আদিল হঠাৎ চমকে ওঠে। এই ঘুমন্ত মায়াবতীর মুখ থেকে মায়া কাজ করছে তার। ঈশিতা হঠাৎ নড়াচড়া করতেই আদিল সোফা থেকে উঠে বসে। তার পাশে রাখা ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে কয়টা বাজে। টাইম দেখে নেয়, সবেমাত্র 8:30 বাজে। ঈশিতার ঘুম ভেঙে যায়। ঈশিতা এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। বিছানা থেকে নেমে বসে সোফার দিকে দৃষ্টি যেতেই দেখতে পায় আদিল নাই। আবার দেয়াল ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি রাখা মাত্রই চমকে ওঠে। এখন 11:46 বাজে, যেখানে সে সকাল 7টা-8টার দিকে ওঠে। আর আজ এত লেট হয়েছে, কেউ তাকে একবারও ডেকে দিল না। ঈশিতা ওয়াশরুমে যায় ফ্রেশ হয়ে নিচে যাওয়ার কথা ভাবতে থাকে। যেই ভাবা সেই কাজ। ঈশিতা নিচে নেমে এসে দেখে অনেক মানুষ ডাইনিং রুমে বসে আছে। ঈশিতাকে নিচে নামতে দেখা মাত্রই আদিলের মা ওর দিকে এগিয়ে যায় আর বলতে থাকে, তোর ঘুম কেমন হয়েছে মা? ঈশিতা, অনেক ভালো ঘুম হয়েছে অনেক দিন পরে। তবে আমাকে কেন ডেকে দিলেন না ভালো মা? আদিলের মা, তুই এমনিতেই অসুস্থ, আর তোর ওপর দিয়ে কালকে অনেক ধকল গিয়েছে, তাই আর ডেকে দিইনি। আর ডেকে দিলে কি তোর এমন ভালো ঘুম হতো নাকি পাগলি মেয়ে? আদিলের মা এবার ঈশিতার হাত ধরে নিয়ে যায় সবার সামনে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, এই যে এ হচ্ছে ঈশিতা, আমাদের আদিলের বউ। আদিলের বউ বলাতে সবাই চমকে ওঠে। মীরা চৌধুরী তার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আদিলের বাবা, কি বলছো কি তুমি? আমাদের আদিলের বউ মানে? আদিল আবার কখন বিয়ে করলো? আদিলের মা, আমি যা বলছি ঠিকই বলছি। তোমার গুণধর ছেড়ে কালকে কাউকে কিছু না বলে বিয়ে করেছে, আর আজ বাড়িতে নতুন বউ রেখে নবাবজাদা চলে গেল হাসপাতালে। এত করে না করলাম না যাইতে, তারপরও গেল তোমার ছেলেটা। আচ্ছা বদমাইশ হয়েছে, ঠিক তোমার মতোই হয়েছে। আদিলের বাবা, ছেলেটা মনে হচ্ছে একা আমার, যে ঠিক আমার মতো হয়েছে। দুজনের ছেলে দুজনের মতোই হয়েছে, কিন্তু আমার মতো ভদ্র শান্ত হয়েছে। আর তোমার মতো রাগী আর কোনো কথা বলতে পারে না, কারণ তার প্রিয়তমা স্ত্রী তার দিকে রাগান্বিত চোখে চোখ দুটো তার লাল আভা ধারণ করেছে, যেন চোখ দুটো দিয়ে এক্ষুনি তাকে ধ্বংস করে দিবে। এবার আদিলের চাচিমা বলে ওঠেন, বড়পা আর ভাইয়া আপনারা থামেন তো। ঈশিতার কাছে গিয়ে তিনি ঈশিতাকে বলে উঠল, ভারী মিষ্টি মেয়ে তো তুমি, তো তোমার নাম কি মা? ঈশিতা আস্তে করে উত্তর দিল, ঈশিতা, আমার নাম ঈশিতা মির্জা।
আদিলের চাচাতো বোন আরোহী এবার এসে ঈশিতাকে বলে উঠল, ভাবি তুমি অনেক কিউট জানো, পুরো একটা কিউটের ডিব্বা। আমার ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। সবার এমন ব্যবহারে ঈশিতা ভড়কে যায়, কি বলবে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই আদিলের মা বলে ওঠেন, ঈশিতা মা, এইদিকে আয়। ঈশিতা তার কাছে যেতেই তিনি বলল, সকাল থেকে তো এখনো কিছু খাসনি, আমি খাইয়ে দিচ্ছি, বস আমার পাশে। তিনি ঈশিতাকে খাইয়ে দিতে থাকে। আর এইদিকে আদিলের বাবা তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আদিল বিয়ে করেছে সবাইকে না জানিয়ে, কিন্তু কারণটা কি যে আমাদের একবারের জন্য জানানো না? তুমি কি আদিলকে জিজ্ঞাসা করনি কি কারণে আমাদেরকে জানায়নি? আদিলের মা, তা কি আর আমি জিজ্ঞাসা করিনি? তোমার ছেলে কি আর কারো কথা শুনি? নিজে বিয়ে করে নে, নিজেই বউকে বইয়ের পরিচয় দিচ্ছে না। তারপর তিনি কালকের সব ঘটনা খুলে বলে। আদিলের বাবা, আদিল কাজটা একদম ঠিক করেনি, আমি আসি বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এইদিকে আদিল হাসপাতালে নিজের চেম্বারে বসে বসে ভাবছে, মাকে আবার বিয়ে নিয়ে সবাইকে বলেছে। ঠিক তখনই আদিলের চেম্বারে একজন তাড়াহুড়ো করে ঢুকে পড়ে। আদিল ভ্রুকুচকে সামনে তাকায় ব্যক্তির দিকে আর বলে ওঠে, আদিল বাবা, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আদিলের প্রশ্নের জবাবে মীরা চৌধুরী বলে ওঠেন, আদিলের বাবা, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। একটু থেমে হালকা নড়ে চড়ে মীরা চৌধুরী আবার তার ছেলেকে বলা শুরু করলো, তুমি কাউকে কিছু না বলে বিয়ে কেন করলে? আমাদের বললে কি আমরা তোমাদের মেনে নিতাম না? এভাবে হুটহাট বিয়ে করার মানে কি আদিল? বলেই তিনি তার ছেলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আদিল এতক্ষণ সব বুঝতে পেরেছে, তার বাবা কেন হঠাৎ তার চেম্বারে আসলো। তার মানে তার মা সবাইকে বলেছে। আদিলের ভাবনার মাঝে হঠাৎ আবার তার বাবা তাকে বলে উঠল, আদিলের বাবা, তোমার মা আবার আমাকে বলছে বিয়ে করে এখন নিজের বউকে মানতে নারাজ তুমি। তার কারণ কি আদিল? তুমি একটা মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলছো। তুমি ভাবতে পারছো তোমার জন্য মেয়েটার মস্তিষ্কে কতটা চাপ পড়বে? তোমার ব্যবহারের কারণে তোমাদের সম্পর্কে ফাটল ধরবে। এবার আদিল রাগে চিৎকার করে বলল, বাবা, এখানে সম্পর্ক আছে কই থেকে বুঝলাম না। মা তোমাকে কি বলেছে না বলেছে তার জন্য তুমি হন্তদন্ত হয়ে আমার চেম্বারে চলে আসো, আমার সাথে এক কথা বলে দেখতে। আগে সত্যিটা জেনে তারপর এসো বলতে। তা না করে তুমি মায়ের কথায় আমাকে জেরা করা শুরু করেছো। বাবা, ওই মেয়েটাকে আমি। আদিলকে আর কিছু বলতে না দিয়ে মীরা চৌধুরী ধমক দিয়ে বলল, আদিলের বাবা, তুমি থামো আদিল, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। তোমার মা ঠিক বলেছে যে তুমি মেয়েটাকে এখন মানতে নারাজ। আর তোমরা যদি বিয়ে নাই করতে তাহলে তো ওই মেয়েটা কি জানো না? ও হ্যাঁ, মনে পড়েছে, ঈশিতা। ওই ঈশিতা মেয়েটা তো বলতোই যে তোমরা বিয়ে করনি। আর শুনলাম তুমি নাকি ওকে ধমক দাও যাতে বিয়েটাকে অস্বীকার করে। কিন্তু আমি বেঁচে থাকতে তা হবে না। আর আমি তোমার আর ঈশিতার সবার সামনে বিয়ে দেব, সামনের সপ্তাহে। আর আমার হাসপাতালের কর্মরত নার্স ডাক্তার সবাইকে। তোমাদের দুজনের বিয়ের আমন্ত্রণ করা শেষ। আদিলের তো তার বাবার কথা শুনে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়ে গেছে। আদিল আবার রাগে গজগজ করতে করতে বলল, আদিল, তোমাকে কে বলেছে বাবা সবাইকে এখন বলতে? আদিলের বাবা ছেলের কথায় তড়িৎ বেগে জবাব দেয়, শুভ কাজে দেরি করতে নেই, তাই আমি সবাইকে জানিয়েছি। আর তাড়াতাড়ি তোমাদের দুজনের বিয়েটা আমি ধুমধাম করে দিতে চাই। আদিল তার বাবার কথায় বিরক্ত হয়ে চেম্বার থেকে বের হয়ে যায়। আর আদিলের বাবা মনে মনে বলে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে হবে, না হলে আমার ছেলের মন চেঞ্জ হতে সময় লাগে না। আর এইদিকে মিলি আর আদনান দুই ভাই বোন যমজ, তাই এখন তারা একই ভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। আর আদিলের চাচাতো ভাই রোহান, সে মিলি আদনানের থেকে 1 বছরের বড়। এখন সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর রোহানের ছোট বোন আরোহী এবার এসএসসি পরীক্ষা দিবে। সবাই বাসায় এসে জানতে পারে তাদের বড় ভাই আহনাব চৌধুরী আদিল কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। শোনা মাত্রই সবাই আদিলের রুমে হুড়মুড়ি করে ঢুকে পড়ে। ঈশিতাকে ঘিরে ধরেছে সবাই। আরোহী আবার ঈশিতার দিকে তাকিয়ে বলে উঠল, এটা হচ্ছে আমার ভাইয়া রোহান। আর এই দুইটা আদিল ভাইয়ার যমজ ভাই বোন, মিলিয়াপুর আদনান ভাইয়া। আরোহী আবার সবাইকে ঈশিতার দিকে ইশারা করে দেখিয়ে বলল, আরোহী, এটা হচ্ছে আমাদের ভাবি, দেখো সবাই। ভাবি কত কিউট, ঠিক যেন মায়াবী একটা পরী। আরোহীর কথা শুনে মিলি আবার বলল, মিলি, ঠিক বলেছিস তুই, আমাদের ভাবি দেখতে একদম পরীর মতো সুন্দর। বলেই ঈশিতাকে জড়িয়ে ধরল আর বলল, মিলি, ভাবি জানো, ভাই আমাকে কথায় কথায় বকা দেয়, ধমক দেয়। এখন তুমি আসো, ভাইয়া আমাকে কিছু বললে তুমি ভাইয়াকে বকে দিবা তো? বলে ঈশিতার গালে একটা চুমু এঁকে দেয়।
আবার আদনান মিলির কান ধরে টেনে উঠিয়ে বলল, তুই সর, আমার ভাবির সাথে ইম্পর্টেন্স কিছু কথা আছে। বলে ঈশিতা তার পাশে বসে ঈশিতাকে প্রশ্ন করলো, ভাবি, তোমার আর ভাইয়ের লাভ স্টোরিটা বলো তো। এতক্ষণ এত অচেনা মানুষের ভিড়ে কি বলবে, কিছু বুঝতে পারে না ঈশিতা, কিন্তু এখন ভাবছে কিছু বলার দরকার। যেই বলতে যাবে কিছু, ঠিক তখনই রোহান বলে উঠল, প্লিজ ভাবি বলো, আমরা সবাই শুনতে চাই। রোহানের সাথে তাল মিলিয়ে সবাই বলে ওঠে, বলো ভাবি, তোমাদের লাভ স্টোরিটা প্লিজ। ঈশিতা এবারে বিরক্ত হয়ে বলল, আরে কিসের লাভ স্টোরির কথা বলো তোমরা, আমরা তো বিয়েই করিনি, আর আমি ওনাকে চিনিও না ঠিকভাবে। আদনান যে ঈশিতাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই দেখতে পায় তার ভাই আদিল চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে আছে। আদিলকে দাঁড়িয়ে থাকতে দেখে আদনান ঈশিতার দিকে তাকিয়ে বলল, বুঝছি ভাবি, আমি এখন, তুমি কেন এসব কথা বলছো? ভাইয়ার ভয়ে মা আমাদেরকে বলেছে সব, আর সব শুনেই আমরা তোমার সাথে আড্ডা দিতে আসি। তুমি ভাইয়াকে না ভয় পেয়ে নির্ভয়ে আমাদেরকে বলতে পারো। ঈশিতা যে আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার কাছ থেকে আদিল সবার উদ্দেশ্যে বলে উঠল, আদিল, তোর এখন বাহিরে যা, আমার ঈশিতার সাথে কথা আছে। আদনান তড়িৎ বেগে জবাব দিল, আদনান, না, আমরা কোথাও যাচ্ছি না, ভাবিকে যা বলার আমাদের সামনে বলো। আদিল ভ্রুকুচকে বলল, আদিল, তোর ভাবির সাথে এখন আমি রোমান্স করব, এখন কি তোদের সামনে করব? আদিল কখনো ভাবিনি তার ভাই এমন ঠোঁটকাটা স্বভাবের হবে। আদনান তার ভাইকে বলল, আদনান ভাই, তুই এমন ঠোঁটকাটা স্বভাবের আগে তো জানতাম না। আদিল বিরক্ত হয়ে বলল, আদিল, আগে জানতিস না, এখন তো জানলি। তোরা সবাই এখন আমার রূপ থেকে বের হবি, না আমি তোদের সবার সামনেই? আদিলকে থামিয়ে দিয়ে সবাই একসাথে বলে উঠল, যাচ্ছি আমরা। সবাই যে রুম থেকে বেরিয়ে যায়। আদিল রুমের দরজাটা জোরে লাগিয়ে দেয়। আর এইদিকে তো ঈশিতা ভয়ে চুপসে যায়, এক কোনায় চুপচাপ বসে থাকে। আদিল এবার ঈশিতার দিকে এগিয়ে আসে, আর ঈশিতা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। ঈশিতা আবার আদিলের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ঈশিতা, দেখুন। আদিল একদম ঈশিতার কাছে চলে আসে। ঈশিতার দিকে মুখটা ঝুঁকে বলল, আদিল, কি দেখব? ঈশিতা ঘাবড়ে যায় আদিলের এমন কথায়। ঘাবড়ে যাওয়া চাহনিতে আদিলের দিকে তাকিয়ে বলল, ঈশিতা, দেখুন, আমি তো বলেছি আমাদের ঈশিতার মুখে আদিল নিজের এক আঙ্গুল রাখে আর বলে, বিয়ে হয়নি, কিন্তু এখন তো হবে। কথাটা বলে আদিল একটা রহস্যময় হাসি দেয়। ঈশিতা না বুঝে আদিলের দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। আদিল ঈশিতার কাছ থেকে সরে এসে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, আদিল, সামনের সপ্তাহে তোমার আর আমার বিয়ে, আর কালকে তুমি রেডি থাকবা। আমি কালকে হাসপাতাল থেকে এসে তোমাকে নিয়ে আমি আমাদের বিয়ের শপিং করতে যাব। ঈশিতা তো অবাক হয়ে যায়, আবার মনে মনে বলে, এসব কি হচ্ছে? আর উনি এত স্বাভাবিকভাবে কেন কথা বলছে? উনি হঠাৎ কেন আমাকে বিয়ে করতে রাজি হলো? ওনাকে জিজ্ঞাসা করি একবার। ঈশিতা যে জিজ্ঞেস করতে যাবে, দেখে রুমে নেই আদিল। মনে মনে আবার বলে, এত তাড়াতাড়ি কই গেল? রাতে ডাইনিং টেবিলে বসে সবাই ডিনার করছে। ঠিক তখনই আদিল বাহির থেকে আসে। সবাইকে ডিনার করতে দেখে আদিল সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যাবে, ঠিক কি যেন মনে করে আবার নিচের দিকে নেমে আসে। ঈশিতার সামনে এসে বলল, আদিল, বউ, তোমার খাওয়া শেষ হলে আমার জন্য খাবার নিয়ে ওপরে আসো তো। আদিলের মুখে বউ ডাক শুনে ঈশিতার গলায় খাবার আটকে যায়, যার ফলে ঈশিতা কাশতে থাকে। আদিল এক গ্লাসে পানি নিয়ে ঈশিতার দিকে এগিয়ে দেয়, আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আদিল, আরে বউ, আস্তে খাবা তো, এত তাড়াহুড়ো করে কেন খাও? আদিল বারবার ঈশিতাকে বউ বলে সম্বোধন করাতে সবাই মুচকে মুচকে আসে। আর আদিলের মা মনে মনে বলে, হয়েছে কি ছেলেটার, মানতে নারাজ, আবার এখন বউ বউ করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। আদিল আবার বলে উঠল, আদিল, বউ, খাওয়া শেষ হলে তাড়াতাড়ি আসো আমার রুমে। বলেই আদিল চলে গেল নিজের রুমে। আর এদিকে ঈশিতার মাথায় কিছুই যেন ঢুকছে না। মনে মনে বলেছে, কি হয়েছে লোকটার, পাগল টাগল হয়ে গেল নাকি? ঈশিতার খাওয়া শেষ হতে ঈশিতা যে চলে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই পেছন থেকে আদিলের চাচিমা রুমি চৌধুরী ঈশিতাকে বলে উঠল, চাচিমা, ঈশিতা দাঁড়াও, আদিলের খাবারটা সাথে করে নিয়ে যাও। ঈশিতা অনেকক্ষণ ধরে আদিলের রুমের বাইরে দাঁড়িয়ে আছে, কি বলে ডাকবে বুঝতে পারছে না। ঠিক তখনই আদিল রুমের দরজা খুলে দিয়ে বলল, আদিল, কতক্ষণ ধরে এভাবে বাহিরে দাঁড়িয়ে আছো, ইডিয়েট? আদিল দরজা থেকে একটু সরে দাঁড়িয়ে বলল, আসো রুমের ভেতরে, নাকি সারা রাত বাহিরে দাঁড়িয়ে থাকবা? ঈশিতা রুমের ভেতরে প্রবেশ করে আর আদিলের খাবারটি
টি টেবিলের উপর রেখে দেয়। আদিল এদিকে ঘুরে তাকায় আর বলে উঠল, আপনার খাবার এনে রাখলাম, আপনি খেয়ে নিন। আদিল তড়িৎ বেগে জবাব দিল, তুমি খাইয়ে দাও। আদিলের কথা শুনে ঈশিতার চোখ কপালে উঠে গেল। সে খাইয়ে দিবে? ঈশিতা মনে অনেক সাহস সঞ্চয় করে বলে উঠল, কেন আমি খাইয়ে দিব? আপনি নিজ হাতে খাইতে পারেন না? আপনার কি হাত নেই? ঈশিতার এমন তেরা তেরা কথা শুনে আদিল তো বেশ অবাক হয়ে যায়। আর মনে মনে বলে, এই মেয়ে তো ভয়ে চুপচাপ থাকে সবসময়, কথাই তো বলতো না। আর এখন দেখি মুখ দিয়ে খই ফুটছে। আদিল মুখটা গম্ভীর করে বলল, হাত তো আছেই, নিজেও খাইতে পারি, কিন্তু বউ থাকতে নিজে কেন খাবো? বলে আদিল মুচকে একটা হাসি দেয়। আর এদিকে ঈশিতা তেলিবেগুনে জ্বলে উঠে বলল, কি বউ বউ করছেন কখন থেকে? আমি আপনার বউ কেমনে হইছি? আদিল মুখে হাসি রেখে ঈশিতার আরো কাছে এসে বলে উঠল, কি তেজ তোমার! ঈশিতার কানের কাছে মুখ এনে বলল, তোমার এই তেজে আমি যে ঝলসে যাচ্ছি তা কি দেখতে পাচ্ছ না? ঈশিতা হালকা কেঁপে উঠল, কাপা কাপা গলায় বলে উঠল, মানে? আদিল ঈশিতার কাছ থেকে সরে এসে বলল, মানে কিছু না। আর বউ তো তুমি আমার হবে আজ কি কাল, তাই আগে থেকেই বউ বউ করে প্র্যাকটিস করছি। ঈশিতার রাগে গজগজ করতে করতে বলল, কি ভেবেছেন কি? আপনি আমাকে আশ্রয় দিয়েছেন বলে কি আপনি যা বলবেন তাই করব? আশ্রয় কে দিয়েছে? নিজের বাড়িতেই আসো। মানে কি? আপনি কি আমার সাথে ফাইজলামো করছেন? না বউ, বাড়িটা যেহেতু আমার, মানে আমি তো তোমারই জামাই, তাহলে সেই হিসেবে বাড়িটা তোমারও। ঈশিতা বিরক্ত হয়ে যায়, আর কোনো কথা বলে না। ঈশিতা বুঝতে পারছে এই ঘাটতেরা লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই। আজ চৌধুরীর বাড়িতে বিশাল আয়োজন চলছে। আদিল চৌধুরীর বিয়ে বলে কথা। সকাল থেকে নয়নতারা কাজে ব্যস্ত। কোথায় কিভাবে রাখতে হবে সব লোকদের বুঝিয়ে দিচ্ছে সে। মীরা চৌধুরী তাকে সাহায্য করছে, কারণ তার বড় ছেলে আদিলের বিয়ে বলে কথা। বিয়ে বাড়িতে তিনি কোনো আয়োজনের কমতি রাখেনি। কিছুক্ষণ আগে ঈশিতা আর আদিল তিন কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুজনে। বিয়ে শেষ হতেই মিলিয়া আর আরোহী নিয়ে যায় ঈশিতাকে আদিলের রুমে বসিয়ে দিয়ে আসে। ঈশিতার আজ খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে। মনের মধ্যে কেন এমনটা হলো? ঈশিতার মনে হাজারো প্রশ্ন। এরকমটা তো হওয়ার কথা ছিল না। উনি কেন হঠাৎ আমাকে বিয়ে করতে রাজি হলো? ঠিক তখনই রুমের ভেতরে প্রবেশ করে আদিল। আদিলকে দেখে ঈশিতা ভয়ে চুপসে যায়। আদিল তার আলমারি খুলে একটা ডায়েরি বের করে, তারপর ঈশিতার দিকে এগিয়ে গেল। আদিলকে নিজের দিকে এভাবে এগিয়ে আসতে দেখে ঈশিতা ভয়ে ঘাবড়ে যায়। আদিল তার হাতে থাকা ডায়েরিটা ঈশিতাকে দিয়ে বলল, যেদিন তুমি আমার গাড়ির সামনে এসে গাড়ির ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে যাও, তখন আমি গাড়ি থেকে নেমে তোমাকে তাড়াহুড়ো করে আমার গাড়িতে উঠি, নিজে আবার গাড়ি ড্রাইভ করার জন্য ড্রাইভিং সিটে বসতে যাব। কিন্তু তখন দেখতে পাই ডায়েরিটা রাস্তায় পড়ে আছে। তাই আমি কোনো কিছু না ভেবেই ডায়েরিটা আমার কাছে রেখে দেই। তোমাকে ডায়েরিটা পড়ে ফিরিয়ে দেবো ভাবছি, কিন্তু আমার আর মনে ছিল না। সেদিন আমি বাবার সাথে রাগ করে তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ আমার ডায়েরিটার কথা মনে পড়ে যায়। ডায়েরিটা যেহেতু আমার গাড়িতেই ছিল, ডায়েরিতে কি এমন লেখা আছে? পড়তে ইচ্ছে করলো আমার খুব, তাই আমি ডায়েরিটা তোমার পারমিশন ছাড়াই পড়ে ফেলেছি। তার জন্য আমি অনেক দুঃখিত ঈশিতা। আদিলের সব কথা ঈশিতা এতক্ষণ চুপচাপ শুনেছে। আবার আদিলের উদ্দেশ্যে ঈশিতা বলে উঠল, আসলে ডায়েরিটা বাবা আমাকে দিয়েছিল। আসার সময় আরেকটা ঠিকানা দিয়ে বলেছিল আমাকে সেই ঠিকানায় যাইতে গেলে নাকি আমি আমার মামাদের দেখতে পাবো। কিন্তু ওই দিন আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি ডায়েরিটা হারিয়ে ফেলি। আপনাকে ধন্যবাদ আমাকে ওই দিন সাহায্য করার আর আমার ডায়েরিটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনার কাছে আমি অনেক ঋণী হয়ে থাকলাম ডাক্তার সাহেব। আদিল বিরক্ত হয়ে ঈশিতাকে বলল, কিসের ঋণী? তুমি আবার কিসের ধন্যবাদ দাও? ওই দিন আমার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমি যদি ঠিকভাবে গাড়ি চালাতাম তাহলে অ্যাক্সিডেন্টটা হইতো না। ঈশিতাও পাল্টা জবাব দিল, না, আমার জন্য হয়েছে। আমি যদি আপনার গাড়ির সামনে না আসতাম তাহলে এমনটা হইতো না। আদিল মাথা ব্যথার জন্য চোখ দুটো বন্ধ করে। ঈশিতার কথায় বিরক্ত হয়ে বলল, ঈশিতা, এসব এখন বাদ দাও, পারলে আমার কপালটা একটু টিপে দাও। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। ঈশিতা ঘাবড়ে যায় আদিলের কথায়। নিজেকে সামলিয়ে সে আদিলের কপালে আস্তে করে তার হাত রাখল। তারপর আস্তে আস্তে কপাল টিপে দিতে থাকে। ঈশিতার হাতের ছোঁয়ায় আদিল ঘুমের রাজ্যে তলিয়ে যায়। ঈশিতা খুঁটিয়ে খুঁটিয়ে আদিলকে দেখতে থাকে। সুদর্শন, লম্বা চড়া, পেশিবহুল সুপুরুষ, ফর্সা গায়ের রং, চুলগুলো সিল্কি, তার কপালে ছড়িয়ে আছে। অসম্ভব সুন্দর সে। ঈশিতার বুক কেঁপে উঠল। এটা তার স্বামী এত সুন্দর ভাবা যায়? ঈশিতা কখন যে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল ঠিক নেই।
সকালে ঘুম ভেঙে নিজেকে সে আবিষ্কার করে আদিলের বুকে আছে সে। ঈশিতা যেই আদিলের বুক থেকে নিজেকে ছাড়িয়ে উঠে আসবে, ঠিক তখনই আদিল এবার তার বুকে ঈশিতাকে জড়িয়ে নেয়। ঈশিতা উসখুস করছে আদিলের বুকে মাথা রেখে। আদিল ঈশিতার চুলে নিজের নাক ডুবিয়ে দেয়। ঘোর লাগা নেশায় মত্ত হয়ে ঈশিতাকে বলে, এই বউ, তুমি এত নড়াচড়া কেন করছো? ঈশিতার কাছে আদিলের কণ্ঠটা কেমন যেন নেশালো লাগলো। আদিলের এমন কণ্ঠে ঈশিতা হালকা কেঁপে উঠল। ঈশিতা আবার আমতা আমতা করে বলে উঠল, আমাকে ছাড়ুন প্লিজ, অনেক লেট হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতে। সবাই কি ভাববে বলুন তো? ছাড়বো তো, তবে একটা শর্তে। তুমি যদি রাজি হও তাহলে এক্ষুনি তোমাকে ছেড়ে দেব। ঈশিতা কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, কি শর্ত বলুন? আদিল ভ্রুজোড়া বেঁকিয়ে হেসে উঠল আর ঈশিতাকে বলল, বাহ বউ, তুমি তো দেখি শর্ত শোনার আগে কাঁপাকাঁপি শুরু করেছো। না জানি শর্ত শোনার পরে আবার তোমার কি অবস্থা হয়। ঈশিতা অসহায় মুখ করে আদিলের দিকে তাকিয়ে থাকে। তা দেখে আদিল আবার বলে উঠল, তেমন কোনো শর্ত না, তুমি শুধু আমাকে প্রতিদিন সকালে একটি করে মিষ্টি দেবে। ঈশিতা তড়িৎ বেগে জবাব দিল, আরে এটা আগে বলবেন তো আপনি আমাকে। আমি আপনাকে একটা না, অনেকগুলো মিষ্টি দেব। আদিল দুষ্ট এসে বলল, আমার বউ তো দেখি পুরো একটা মিষ্টির দোকান। ঈশিতা আবার বিরক্ত হয়ে বলল, আরে আপনি আগে আমাকে ছাড়ুন, না ছাড়লে কেমনি দিব? আদিল যে ঈশিতাকে ছেড়ে দেয়, ঈশিতা দ্রুত গতিতে রুম থেকে বের হতে যাবে। ঠিক তখনই আদিল পেছন থেকে বলে উঠল, আরে বউ, তুমি আমার মিষ্টি না দিয়ে যাচ্ছ কই? ঈশিতা ঘাড় ঘুরিয়ে আদিলের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে আদিলকে বলল, আরে ডাক্তার সাহেব, আমি তো আপনার জন্য মিষ্টি আনতেই নিচে যাচ্ছি। ঈশিতার এমন কথায় আদিল ঢোক গিলে মনে মনে বলে, এ কেমন বউ আমার কপালে জুটেছে? কোনো মিষ্টির কথা বলছি আর সে কোন মিষ্টির কথা ভাবছে? বলেই আদিল বিরক্তিকর চ শব্দ উচ্চারণ করে। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। সকালে সবাই ডাইনিং রুমে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে বাড়িতে চেঁচামেচি করতে করতে একজন মহিলা আর কিছু গুন্ডা টাইপের লোক বাড়ির ভেতরে প্রবেশ করলো। মহিলাটা ঈশিতাকে দেখে রাগে তীরে এসে বলতে লাগলো, এই তো সেই মুখপরি, এখানে সে ঘাপটি মেরে বসে আছে। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে এখানে জমিদারের মতো বসে আছে। ঈশিতা এখানে তার সৎমাকে এখন আশা করেনি। ঈশিতা ভয় পেয়ে যায় হালিমা মির্জাকে দেখে। আদিল দেখে ঈশিতা অনেক ভয় পাচ্ছে, তাই আদিল ঈশিতার এক হাত শক্ত করে ধরে। মীরা চৌধুরী বলে উঠল, এই আপনারা কারা, আর এই বাড়িতে কেন আসছেন? হালিমা মির্জা রাগে গজগজ করতে করতে বলল, আমি ঈশিতার মা, আমি ওরে নিতে আসি। বলে ঈশিতার হাত ধরে যে টান দিতে আনতে যাবে, আদিল ওনার হাত এক ঝটকায় সরিয়ে দিল। হালিমা মির্জা তো রাগে কটমট করে আদিলকে উদ্দেশ্য করে বলে উঠল, কে তুমি, আর তোমার সাহস কি করে হয় আমার হাত এভাবে সরানোর? আদিল আলতো হেসে জবাব দিল, আমি আপনার মেয়ের জামাই শাশুড়ি মা, ও থুক্কু, সৎ শাশুড়ি মা। হালিমা মির্জা রেগে বলে উঠল, ফাইজলামা করো আমার সাথে, শয়তান ছেলে একটা। নয়নতারা চৌধুরী রেগে উঠল, এই আপনার সাহস কি করে হলো আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে শয়তান বলেন? আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে আমি বাধ্য হব আপনাকে এই বাড়ি থেকে বের করতে। হালিমা মির্জা রাগান্বিত কণ্ঠে বলল, আমি থাকতে আসিনি, আমি চলে যাব। কিন্তু তার আগে আমি আমার সাথে করে ঈশিতাকে নিয়েই আমি এখান থেকে যাব। ঈশিতা ভয় পেয়ে যায়, সাথে সাথে ভীতু কণ্ঠে বলে উঠল, আমি যাব না ওনার সাথে কিছুতেই। ঈশিতা নয়নতারা চৌধুরী দিকে তাকিয়ে বলল, ভালো মা, আমি তোমাদের ছেড়ে যাব না। নয়নতারা চৌধুরী ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না মা, আমি তোকে কোথাও যাইতে দেব না। তুই আমাদের সবার সাথে আমাদের বাড়িতে থাকবি। দেখি কে তোকে এখান থেকে নিয়ে যায়। বলে উনি রাগের দৃষ্টিতে হালিমা মির্জার দিকে তাকায়। হালিমা মির্জা রাগে গজগজ করে যেই কিছু বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে আরিফ মির্জা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, থামো হালিমা, এতদিন তোমার ঈশিতার ওপরে করা অনেক অন্যায়ের প্রতিবাদ আমি করিনি, কিন্তু ঈশিতার ওপরে আজ আর কোনো অন্যায় করার সুযোগ দিব না তোমার। নীলা যেই কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে আরিফ মির্জা তাকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি একটা কথাও বলবো না, পুরো মায়ের মতো হয়েছ। ছোট মাহিরও তার বাবার সাথে তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ নীলু আপি, তুমি খুবই পচা, মায়ের মতো অনেক পচা হয়েছে তুমি। হালিমা মির্জা ছেলেকে একটা ধমক দিতেই মাহির ভয়ে চুপ হয়ে গেল। আর এইদিকে এতগুলো বছর পরে আরিফ মির্জাকে দেখে মীরা চৌধুরী আর মিহাল চৌধুরী দুই ভাই রাগে তেড়ে আসে। তাকে মারার জন্য আদিল তার বাবা আর চাচাকে আটকায়। আদিল শান্ত কণ্ঠে বলতে শুরু করলো সবার উদ্দেশ্যে, আজ থেকে অনেক বছর আগে
এই বাড়ির একমাত্র মেয়ে ঈশানী চৌধুরী। মানে আমার ফুপু বাবার চাচার অনেক আদরের বোন ছিল। তিনি ওই লোকটা মানে বর্তমানে আমার শ্বশুর মশাই। আমার শ্বশুরের সাথে ফুপু প্রেম করত। একটা সময় আমার বাবা আর চাচা যখন জানতে পারলো, তখন ফুপুর বিয়ে অন্য জায়গায় ঠিক করে। বাবা চাচার পছন্দ ছিল না ফুপাকে, কারণ তখন তিনি বেকার ছিলেন। ফুপু তো ফুপাকে অনেক ভালোবাসতো, তাই তিনি সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী ওনারা পালিয়ে যায়। আর এদিকে বাবার চাচা তাদের একমাত্র বোনকে হারিয়ে দিশারা হয়ে পড়েন। বাবা আর চাচার মনে আস্তে আস্তে ফুপুর জন্য ঘৃণা জন্মাতে শুরু করে। তাই তারা এ বাড়িতে আর ফুপুর নামও নেয় না। সবাইকে বলছিল ফুপু মারা গেছে, কিন্তু তখন ফুপু বেঁচে ছিলেন আর ফুপার সাথে অনেক সুখে সংসার করছিলেন। কিছুদিন পরে তাদের ঘর আলো করে একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম নেয়। আর সেই মেয়েটা ঈশিতা। আদিল একটু থেমে আবার বলতে শুরু করলো। ঈশিতার যখন 2 বছর বয়স, তখন ফুপু জানতে পারে তিনি আর বেশি দিন বাঁচতে পারবে না, কারণ ফুপুর ক্যান্সার ধরা পড়ে। ফুপু মারা যাওয়ার আগে ফুপাকে কসম দিয়ে যায় যেন তিনি ঈশিতার জন্য একটা নতুন মা আনে। ফুপা মানতে নারাজ, কিন্তু ফুপু তাদের মেয়ের কসম খায়। তাই ফুপা এই মহিলাকে বিয়ে করে আনে। ফুপা ভাবছিল এই মহিলা হয়তো ঈশিতাকে ভালোবাসতে পারে, কিন্তু ফুপার ভাবনা ভুল ছিল। এই মহিলা তার আগের স্বামীর মেয়ে নীলাকে ভালোবাসতো, আর ঈশিতাকে অত্যাচার নির্যাতন করত। আর ফুপা কিছু বলতো না, তিনি চুপচাপ থাকতেন। উনি যদি কিছু বলতে চাইতো, তাহলে ওই মহিলা ফুপাকে বলতো উনি আর সংসার করবে না। ফুপার কোনো উপায় ছিল না, কারণ এই যে ছোট মাহিরকে দেখছো, ও যদি মাহার হয় সেই ভয়ে। এখন তোমরা ভাবছো আমি এত কিছু কেমনে জানলাম। আসলে ঈশিতার সাথে যখন দেখা হয়, ওর একটা ডায়েরি আমার কাছে ছিল, সেটা পরে জানতে পারছি ঈশিতার ডায়েরিটা ফুপা ঈশিতাকে দিয়েছিল। আর তারপর আদিল ঈশিতার সাথে কিভাবে যেন দেখা হয়েছে সব বলল। সব শুনে সবার চোখে পানি চলে এসেছে। ঈশিতা এতক্ষণ সব শুনছিল আর চোখের পানি ফেলছিল। আরিফ মির্জা ঈশিতার দিকে এগিয়ে এসে বলল, মা আমার, আমি এটা শুনে খুশি হয়েছি খুব যে আদিলের সাথে তোর বিয়ে হয়েছে। তোর মার ইচ্ছা ছিল অনেক তোর আদিলের সাথে বিয়ে দেওয়ার। ঈশিতা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রুমি মির্জা আদিলের চাচি আবার বলে উঠল, থাক, এখন আর কান্নাকাটি না, আমরা বরং আদিল আর ঈশিতার বৌভাতের অনুষ্ঠানে কি করব না করব সেটা ভাবি। সবাই সবার চোখের কোণের পানি মুছে। আবার মীরা চৌধুরী আরিফ মির্জার দিকে এগিয়ে এসে খুশিতে বলে উঠল, হ্যাঁ চলো, সব রাগ অভিমান ভুলে আমরা এক হই, আর আমাদের ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি আমরা। বলে মীরা চৌধুরী আর আরিফ মির্জা দুজন দুজনকে জড়িয়ে ধরে বলে উঠল, লিখে, তাহলে আজ থেকে আমরা বিয়াই বিয়ে। বলে দুজন খুশিতে হেসে উঠল। আর এদিকে গোন্ডা লোকগুলো হালিমা মির্জার ওপর রেগে গিয়ে বলল, আমাদের টাকা ফিরিয়ে দেন, না হলে আপনার এই মেয়ে নীলাকে উঠিয়ে নিয়ে যাব। হালিমা মির্জা ভয়ে ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে উঠল, আ আমার কাছে তো এখন টাকা নেই। গুন্ডা লোকগুলো যেই তেড়ে আসবে, আদির লোকগুলোকে একটা টাকার চেক লিখে দিল। সাথে সাথে লোকগুলো চলে গেল। হালিমা মির্জা সবার কাছে ক্ষমা চায় তার পাপের জন্য। তার সাথে নীলাও ক্ষমা চেয়ে নেয়। সবাই তাদের ক্ষমা করে দেয়। চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে আদিল আর ঈশিতার বৌভাতের অনুষ্ঠানে। চৌধুরী বাড়িতে যেন আজ খুশির বন্যা বয়ে গেছে। অনেক আত্মীয় স্বজন আসা শুরু করেছে। সবাই বলা বলি করছে আদিল আর ঈশিতাকে খুব সুন্দর মানিয়েছে। চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে আদিল আর ঈশিতার বৌভাতের অনুষ্ঠানে। চৌধুরী বাড়িতে যেন আজ খুশির বন্যা বয়ে গেছে। অনেক আত্মীয় স্বজন আসা শুরু করেছে। সবাই বলা বলি করছে আদিল আর ঈশিতাকে যেন খুব সুন্দর মানিয়েছে। বাড়িতে উৎসব চারপাশে মুখরিত। হইচই বাঁধিয়ে ব্যস্ত সকলে। আদিল আর ঈশিতার বৌভাত শেষ হয়ে যায়। ঈশিতাকে বৌভাতের অনুষ্ঠানে লাল টুকটুকে বউ সাজিয়েছিল নয়নতারা চৌধুরী। আর আদিলের তো ঈশিতার দিক থেকে যেন চোখ সরছে না। এক পলক দেখে চলেছে ঈশিতাকে মুগ্ধ নয়নে। আদিলের এভাবে তাকানো দেখে ঈশিতার তো লজ্জায় মাথা নুয়ে পড়ল। আদিল ঠাট্টার ছলে বলে উঠল, বাহ, আমার বউ তো দেখি এক্ষুনি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। বলি বউ, কিছু লজ্জা বাসর ঘরের জন্য তুলে রাখো। বলেই আদিল একটা চোখ টিপে দিল। আদিলের কথায় ঈশিতার যেন লজ্জায় মরে যায় অবস্থা। তখনই মিলি আর আরোহী এসে ঈশিতাকে আদিলের রুমে নিয়ে যায়। আর এইদিকে তো আদনান, রোহান আর মিলি, আরোহী আর অনেকে মিলে আদিলকে ধরে বলতে শুরু করে, মিলি, আগে টাকা দাও, তারপর রুমে যাও। আরে, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, কালকে দিবনি যা। না না, তুমি এক্ষুনি আমাদের টাকা দিবা, তারপর রুমে যাবা। দিব তো, কিন্তু কালকে, ঠিক আছে? এখন আমাকে যাইতে দে। না ভাই, বাকির নাম ফাঁকি। তোমাদের এখন না দিলে যাইতে পারবা না রুমে।
হ্যাঁ ভাই, দিয়ে দাও তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি ভাবির দেখা পাবা। আদিল আর ওদের সাথে না পেরে দিয়ে দেয় টাকা। রুমে এসে দেখতে পায় রুম অন্ধকার। লাইট অন করতে দেখতে পায় ঈশিতা খাটের মাঝে ঘোমটা দিয়ে বসে আছে। আদিল আস্তে আস্তে ঈশিতার সামনে এসে ঘোমটা ওপরে তুলে দিয়ে ঈশিতাকে দেখে আদিলের হার্টবিট বেড়ে যায়। আর ঈশিতা তো আদিলকে এত কাছে আসতে দেখে নড়াচড়া করা শুরু করেছে। তা দেখে আদিল ভ্রুকুচকে বলল, চুপচাপ বসে থাকতে পারো না? এত নড়াচড়া কেন করছো? আদিলের কথায় ঈশিতা চুপতি করে বসে বলল, ঈশিতা, আপনি কি আমাকে ভালোবাসেন ডাক্তার সাহেব? আদিল ঈশিতার নাকে নাক ঠেকিয়ে জবাব দিল, অনেক ভালোবাসি আমি আমার বউজানকে। তো আমার বউ কি আমাকে ভালোবাসে? ঈশিতা মুচকি এসে বলল, আপনার বউ আপনাকে খুব খুব ভালোবাসে ডাক্তার সাহেব। আদিল আর ঈশিতা দুজন ভালোবাসার সাগরে ডুব দিল। হাসি আনন্দে কেটে গেছে 3টি বছর। কিভাবে যে এতটা বছর কাটিয়ে দিলাম বুঝতেই পারি না। আমার আর আদিলের একটা প্রিন্সেস আছে, তার নাম শিভা। শিভার বয়স এখন প্রায় 2 বছর। শিভা ঠিক তার বাবার মতো হয়েছে। শিভার আতো আতো কথাগুলো যেন আরো মন কাড়ে সবার। মাম্মাম, তুমি বাবাকে ভালোবাসো না কেন? কোমরে হাত রেখে রাগী গলায় বলে উঠল, কি এসব কে বলেছে তোকে তোর বাবাই? অসভ্য লোক একটা। বুড়া বয়সে তোর বাবার ভীমরতি হয়েছে। শিভা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকেই ভ্রুকুচকে বলে উঠল, বুলা বাবাই? ঈশিতা মনে মনে বলে, বুইরাকে এই মেয়ে দেখে বুলা বলে? বাবার মতো হয়েছে ঠিক। তখনই পিছন থেকে আদিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, সি ঈশিতা, তুমি আমার মেয়েকে এসব শেখাচ্ছ? ভেরি ব্যাড। শিভা আতত গলায় বলে উঠল, বাবাই, আমায় ও উল্লে নাও। আদিল শিভাকে কোলে তুলে নেয়, 2 গালে চুমুকে দেয়। শিভাও আদিলের 2 গাল ধরে চুমুকে দেয়। তারপর বলে উঠল, বাবাই বাবাই, মাম্মাম কেউ দেয় ওম্মা। আদিল আবার মুচকি এসে ঈশিতার দিকে এগিয়ে আসে। তারপর ঈশিতার কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। সমাপ্ত।